আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আলোচনার জন্য আমাদের সঙ্গে উপস্থিত আছেন বেশ একটা দীর্ঘ বিরতির পর আপনাদের খুবই পরিচিত এবং প্রিয় মুখ সিনিয়র সাংবাদিক জনাব মোস্তফা ফিরোজ। জনাব মোস্তফা ফিরোজ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে এবং আপনার দর্শকদেরকে। আহ আমি প্রথমে যে প্রশ্নটা আপনাকে করতে যাচ্ছি যে আমাদের একটা লম্বা সফর শেষে বিশাল একটা বহর নিয়ে আমাদের প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। জাতীয় জাতিসংঘে সেখানে সাধারণ পরিষদে উনি ভাষণ দিলেন এবং তারপর ফিরলেন। এর মধ্যে অনেক ঘটনাও ঘটলো, সবই আপনি দেখেছেন এবং নিয়মিত আপনি এগুলো ফলো করেন। আপনার বিবেচনায় সব মিলিয়ে এখান থেকে আমাদের নেট প্রাপ্তিটা কি হলো, আসলে আমরা কি পেলাম? ধন্যবাদ। আসলে এটাই যদি প্রথম সফর হতো জাতিসংঘে, তাহলে ভাবতাম যে এটা সফল। কিন্তু এর আগের আপনি যে প্রথম সফরটা ছিল জাতিসংঘের অধিবেশন চলার সময়, দ্বিপাক্ষিক বৈঠক, এটা নাকি নজিরবিহীন। এরকম মার্কিন প্রেসিডেন্ট কারোর সাথে বসেন না, সেটা জি, বসছে এবং জো বাইডেন নিজে বসছেন। এবার জো বাইডেন, এবার ট্রাম্প তো দূরের কথা, আমি মার্কো রুবিও বা জেডি ভান্স ভাইস প্রেসিডেন্ট কাউকেই দেখলাম না সেরকম পর্যায়ের। উনি যেসব দেশের সাথে আহ, বসছেন প্রতিনিধি, এগুলি হলো আহ, মানে প্রাসঙ্গিক না। ইতালি, গ্রিস বা এগুলি এই মুহূর্তে প্রাসঙ্গিক না। হয়তো সাইড লাইনে এই ধরনের দেখা সাক্ষাৎ হয়, বাট যেটা দরকার ছিল আমেরিকার সাথে একটু বোঝাপড়া করার কারণে, আমেরিকার সাথে আমাদের বোঝাপড়ার দরকার ছিল এই কারণে যে এই মুহূর্তে কিন্তু আমরা প্রতিবেশী দেশ আমাদের অনুকূলে না, প্রতিকূলে। তো আমেরিকাই একমাত্র, যত বেশি আমাদের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ হবে তত বেশি একটা প্রোটেকশনের জায়গাটা নিশ্চিত হবে, বা আমেরিকাকে দিয়ে একটু ভারতকে একটু সাইজ করা বা চাপের মধ্যে রাখা যেত। সেরকম আমি কোনো কিছু দেখলাম না, জানি না ভেতরে ভেতরে কিছু হয়েছে কিনা। অন্যদিকে যদি বলেন, সফরের 57 সদস্য ছিল প্রথমবার, এবার হয়ে গেছে 104 জন। এইটা আমার কাছে খুবই দৃষ্টিকটু লাগলো যে এইরকম বড় হবে কেন। তিনি কৃচ্ছতার একটা মডেল উপস্থাপন করতে পারতেন, খুব ছোট টিম নিয়ে তিনি গেছেন। কেন প্রেস উইং এর 5 জন সদস্য যাইতে হবে, এটাও আমি পরিষ্কার না। আর একটা হলো যে তিনটা রাজনৈতিক দলের 6 জন নিল, কি উদ্দেশ্যে, কি বোঝাপড়া হলো? বোঝাপড়া তো আমি দেখলাম না। সেই পিয়ার এর দাবিতে তারা তো আবার জামাত এবং সমমন্যরা কর্মসূচি দিল। তাহলে লাভটা কি হলো? সেখানে হইতে পারতো যদি এই তিনটা রাজনৈতিক দলের সাথে প্রতিদিন 9 দিন ছিলেন, 9 দিন যদি আলাপ আলোচনা করে একটা সমঝোতা করতে পারতেন, তাহলে নির্বাচনটা শান্তিপূর্ণ হতো। কারণ এখানে যত ফাটল ধরবে, যত অনৈক্য হবে, তত বেশি আওয়ামী লীগের পক্ষ থেকে চাপটা বাড়তে থাকবে। সেটা কাঙ্ক্ষিত না। কারণ এখন একটা নির্বাচন হওয়া দরকার। সেই নির্বাচনের যে বিষয়টা, সেটা অমীমাংসিত থেকে গেল। তাহলে লাভটা কি হলো? বিমানবন্দরে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো, জাতিসংঘের সামনে মারপিট চললো দুই পক্ষের মধ্যে। এটা আমাদের সরকারের জন্য, দেশের জন্য কোনো দিক দিয়ে ভালো হলো না। তো অর্জনটা আমি কি ঠিক আমি বুঝতে পারতেছি না। তারপরে উনি যে সাক্ষাৎকার দিলেন, লম্বা সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকারের মধ্যে একটা কৌশলী একটা অবস্থান ফুটে উঠলো। ভারতের সাথে সম্পর্কের কথা বলো, ভারত বীরের বেশে আসুক শেখ হাসিনা, এটা চায়। এই জন্য তিনি একটা, তার হতাশা ফুটে উঠলো। এটা কেন আসলো, কেন এইভাবে বলতে গেলেন, আমি বুঝলাম না। তারপরে দেখেন যে আওয়ামী লীগের কার্যক্রম সম্ভাবনা আছে, এক ধরনের ইঙ্গিত দিলেন। আবার তার উপদেষ্টা আসিফ নজরুল থেকে বাংলাদেশে বলতেছেন যে কোনো সম্ভাবনা নাই। তাহলে এই ধরনের মারপ্যাচটার অর্থটা কি? আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিয়ে এ করার মতন ধারণ করার ক্ষমতা এই সরকারের নেই, এবং এই পরিস্থিতিটা জানে। কিন্তু জানা সত্ত্বেও শুধু পশ্চিমাদেরকে এক ধরনের বুঝ দেওয়ার জন্য তিনি কৌশলী বক্তব্য দিলেন, যেটা স্বচ্ছতার জন্য তার স্টেজে এটা ভালো লাগলো না আর কি। তো এখানেও খুব ভালো কোনো মেসেজ দেশের মানুষ পাইলো না। বিএনপি শুধু একটাই মেসেজ পাইল যে নির্বাচনটা হবে। এই কারণে তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুশির চোটে বললেন যে ইউনূসের মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পেয়েছেন। তো এগুলি আসলে চাপড়াচাপড়ি হলো, কিন্তু কাজের কাজ কি হলো আসলে? কেন এত বহর নিয়ে যাইতে হলো?
কি অর্জনটা হলো সেটা কিন্তু পরিষ্কার না। এর টোটাল খরচটা কত, এটাও কিন্তু আমরা শেখ হাসিনার সময়ও আমরা জানতাম না। শেখ হাসিনার সময় কিন্তু এই সমালোচনাটাই করতাম যে তিনি ড্রিম লাইনারে ভরে ভরে নিয়ে যেতেন এখান থেকে ফিনল্যান্ড, ফিনল্যান্ড থেকে নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটন, তারপরে লন্ডন হয়ে তারপর আবার আসতেন। এই যে মানে রাজা বাদশাদের মতন চাল চলন গুলো, এইবারটা কিন্তু অনেকটা তাই হলো। মানে খুব ভালো আমি তার মানে আপনি মোটামুটি বলতে চাচ্ছেন যে বিপুল ব্যয়ে অর্জন হচ্ছে বিশাল একটা অষ্টডিম্বর। হ্যাঁ, আর কিছু মানে আসলেই তাই, মানে এটার বাইরে আমি কোনো ইয়ে না। এবং গভর্নমেন্টের কার্যক্রমের মধ্যে খেয়াল করবেন যে একটা মনে হচ্ছে যেন একটা নিয়মিত গভর্নমেন্ট, এটা একটা ইন্টারিম গভর্নমেন্ট, একটা মডেল তারা। কারণ বাংলাদেশের কিছু বুদ্ধিজীবী সুশীল সমাজ আসছে, তারা যেমন একটা মডেল সংস্কার দেখাতে চান আলী রিয়াজ, অধ্যাপক আলী রিয়াজ, তেমনি এই গভর্নমেন্টও তো তাই সুশীলদের দ্বারা গঠিত। তারাও এমন দৃষ্টান্ত স্থাপন করবেন যাতে পরবর্তী আমরা বলতে পারি যে এই যে ইউনূস সরকারের সময় এইটা এটা হলো, আপনারা এখন পারতেছেন না কেন? কিন্তু আমরা এখন কি বলবো, 104 জন তো বলে যে ইউনূস সরকার যদি 104 জন নিতে পারে, আমরা 204 জন নিলে অসুবিধা নেই। তো সেটা কোনো মডেল দৃষ্টান্ত আমি পাইলাম না যেটা দিয়ে আমি খুব মানে গর্ব বোধ করবো যে দেখো শেখো ইউনূস সরকার ক্ষমতায় থাকলে কি কি হয়, কেমন ভাবে চলচালন করে। এটাই। আর দেশের পরিস্থিতি তো মানে একদিকেই মানে সেমিনার, সিম্পোজিয়াম, সাক্ষাৎ, সংস্কার বলতেছে, আর দেশে পার্বত্য চট্টগ্রামের এলোমেলো একটা অবস্থা। তো আমি মানে কোন দিক দিয়ে বলবো যে না, মানে শাসন ব্যবস্থায় খুব ভালো একটা কিছু হইতে যাচ্ছে। তারপরে নিউ ইয়র্কের ওখানে আমেরিকার সাথে মানে ভালো দেখা সাক্ষাৎ হলো, ট্রাম্পের সাথে ওই পোডিয়ামের পাশে দাঁড়ায় ছবি তুলে ওইটাকে ফোকাস করার কোনো অর্থহীন একটা মানে হাস্যকর বিষয় হয়ে গেল। মানে আমি হতাশ। আচ্ছা, আরেকটা বিষয়, আমি একটু দেশের রাজনীতিতে ফিরে আসি। দেশের রাজনীতিতে দুটো মেরুকরণ আমরা দেখছি। একটা হলো পিআর পদ্ধতির দাবিতে জামাত সহ বেশ কয়েকটা দল একটা আন্দোলন করছে। আবার বিপরীত দিকে বিএনপি বিএনপি যে আসলে কি করতে যাচ্ছে, কিভাবে তার রাজনীতিকে অগ্রসর করতে যাচ্ছে, সেটাও কিন্তু খুব একটা ক্লিয়ার না। আপনি কি মনে করেন যে জাতীয় রাজনীতিতে, মানে বিশেষ করে নির্বাচনের যে রাজনীতির সামনে, আমি যদি নির্বাচনটাকে ফেব্রুয়ারিতেই ধরি, সেই নির্বাচনী রাজনীতিতে কি আপনি একটু পরিবর্তন দেখছেন? যে বিএনপি যেরকম আগে অনেক উপরে ছিল, এখন কিছুটা নেমে গেছে, অথবা জামাত অগ্রসর হচ্ছে, অথবা জামাতের লিডারদের আপনি বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, তারাও নানা রকম কথা বলছে, আবার তারা সরিয়ে আইন করবে কি করবে না এটা নিয়ে এক ধরনের মানে দ্বিধা বিভক্তি। এই সব মিলিয়ে জাতীয় রাজনীতি আপনি কি দেখছেন? জাতীয় রাজনীতিতে দেখছি যে জামাত বেশ কৌশলী ভাবে আগায় গেছে এবং হঠাৎ করে ওই আওয়ামী লীগ নিষিদ্ধ, জাতীয় পার্টি নিষিদ্ধের মধ্য দিয়ে প্রতিপক্ষ সবগুলো বিলীন করে একক একটা দল হিসেবে গড়ে তোলার যে প্রচেষ্টা, সেটা খুব দৃশ্যমান। আর বিএনপির মধ্যে আগে ফেব্রুয়ারি নির্বাচন চাই বলে একটা বিরোধী দলীয় যে ইমেজটা ছিল, এখন আধা সরকারি হয়ে গেছে তারা। তারা ইউনূসকে রক্ষা করতে হবে, রক্ষা করে নির্বাচন আদায় করতে যে তাদের সেই যে ইমেজটা মানে মানে বিদ্যমান নানান ব্যর্থতা, সেগুলি তারা আর তুলে ধরছে না। এবং তারা জামাতের বিরুদ্ধে যে সমস্ত কথাবার্তা বলছে সেগুলি হলো আওয়ামী লীগ বললে মানানসই হয়, তাদের পক্ষ থেকে এটা কেন জানি মানানসই হচ্ছে না। ফলে একটা দিক হারা আমার কাছে মনে হচ্ছে, অনেকটা বিভ্রান্তকর অবস্থা। সবচেয়ে বড় খারাপ অবস্থাটা হলো যে তারেক রহমান যত দেরি করতেছে, বিএনপি আরো দৈন্য দশা ফুটে উঠতেছে এবং তৃণমূল পর্যায়ে কোনো নিয়ন্ত্রণ না থাকার কারণে এই পুরো সুযোগ সংগঠিত শক্তি হিসাবে জামাত কিন্তু যেভাবে তুলে আনছে ঘরের মধ্যে, তারা কিন্তু সেভাবে পারছে না। তো এখানে না অনেকগুলো গ্রুপ কাজ করতেছে প্রত্যেকটা অঞ্চলে, ফলে কে আসলে প্রার্থী বিএনপির কেউ জানে না। কিন্তু জামাত কিন্তু একদিকে আন্দোলন আন্দোলন খেলছে, কিন্তু তাদের কিন্তু প্রার্থী সুনির্দিষ্ট সবকিছু কিন্তু গোছানো। বিএনপির মধ্যে এই গোছানো নেই। তার মধ্যে হলো তাদের সবচেয়ে বড় নেতৃত্বের অভাব। তারেক রহমান যত পিছাচ্ছে, বিএনপি আরো পিছায় যাচ্ছে। এইটা হুট করে এসে উনি একটা জোয়ার তুলে দেবে, এইটা হতে পারে, আবার নাও হতে পারে। একটা রিস্কি গেমের মধ্যে চলে গেছে। আমি মনে করি যে এই মুহূর্তে বিএনপি সবচেয়ে খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, জামাত তুলনামূলকভাবে অনেক ভালো অবস্থায় অগ্রসর হচ্ছে। আমি একটা শেষ প্রশ্নটা করি, আপনি যদি সংক্ষেপে বলেন। সেটা হলো, এই যে পিআর পদ্ধতিতে এত হচ্ছে, নিশ্চয়ই আমার ধারণা এর মধ্যে আপনিও পিআর পদ্ধতি সম্পর্কে একটু ধারণা আপনি নিজস্ব আছে। আপনি ব্যক্তিগতভাবে পিআর পদ্ধতিতে আপনার
মানে অভিমতটা কি? দেখেন, পিআর পদ্ধতি হলো, আমি মনে করি গণতন্ত্রের সবচেয়ে একটা সংসদীয় গণতন্ত্রের জন্য সর্বোৎকৃষ্ট একটা পন্থা, যে যত সম্ভব পার্সেন্টেজের ভিত্তিতে প্রতিনিধিত্বশীল একটা সংসদ গড়ে তোলা যায়। কিন্তু বাংলাদেশের বাস্তবতাটা ওই গণতন্ত্রের ওই মানটা অর্জন না করা পর্যন্ত পিআর পদ্ধতিটা বিপজ্জনক পদ্ধতি। এখানে এমন পদ্ধতি মানে মানে যেটা বাস্তবে দাঁড়াতে পারে, তাতে কে সরকার গঠন করবে, সরকার গঠন করলেও তার মানে স্থায়িত্ব কতদিন থাকবে সেটা নিয়ে একটা সংশয়ের মধ্যে পড়ে যাবে। একটা শক্তিশালী সরকারি দল বা শক্তিশালী বিরোধী দল বলে কিচ্ছু থাকবে না, একটা কেনা বেচার একটা প্রতিষ্ঠানে পরিণত হবে। ফলে আমাদের এই পিআর পদ্ধতি হয়তো 20-30 বছর পর মানে খুব মানে দরকার হবে। তো পরীক্ষামূলক ভাবে এটা একটা উচ্চ কক্ষে এটা মানে চালু করা যেতে পারে, যাতে অধিক সংখ্যক রাজনৈতিক দলের প্রতিনিধিকে, সংসদীয় গণতন্ত্র যেহেতু সংসদীয় ব্যবস্থায়, সুতরাং তাদেরকে নিয়ে আসা যদি একটা মানে উইন্ডো ওপেন করা যায় সেটা ভালো, কিন্তু কোনোভাবেই নিম্নকক্ষে না। সেটা নিম্নকক্ষে প্রচলিত যে পদ্ধতি সেটা হওয়াটাই বাঞ্ছনীয়, অন্তত মানে বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক এবং গণতান্ত্রিক কাঠামোর যে ভঙ্গুর দশা সেটা বিবেচনা করে। জি, অনেক ধন্যবাদ। আমার ভাই বোন, বড় ভাই, ছোট ভাই, মুরব্বীগণ, বাংলাদেশের আপামর জনসাধারণ যারা আমার মতো নিজেকে আওয়ামী লীগের দালাল মনে করেন, যে আমরা প্রকৃত অর্থেই দালাল, তাদের সকলের উদ্দেশ্যে আজকে এই মুহূর্তে কিছু কথা বলার জন্য এসেছি। আসলে গত 2-3 ঘন্টায় আমাদের আওয়ামী লীগ যারা করে বা আওয়ামী লীগের সমর্থন যারা করে, তাদের সমস্ত ফেসবুকে যে জিনিসটা ঘুরে বেড়াচ্ছে, সেই জিনিসটা নিয়ে আমার 2-4টি কথা আছে এবং আমার মেজাজটা বিগড়ে রয়েছে যে আসলে আওয়ামী লীগ, আমরা যারা আওয়ামী লীগ করি, তারা কি এই ইন্টারনেট জগতে হাজার হাজার যোজন যোজন মাইল পিছিয়ে পড়েছি কিনা? আমরা তো মনে হয় বট বাহিনীর যা করছে, বট বাহিনী যা করতে পারে আমরা তাও বুঝি না। আমরা এটাও বুঝি না কোনটা রাজনীতি আর কোনটা অপরাজনীতি, কোনটা আমাদের জন্য ভালো আর কোনটা আমাদের জন্য মন্দ, আমরা কিছুই বুঝতে পারছি না সম্ভবত। তাই আসলে মেজাজটা বিগড়ে রয়েছে। মূল কথায় যাওয়ার আগে আপনাদেরকে একটি ভিডিও এবং 4-5টা পত্রিকা কাটিং দেখাচ্ছি, যেটা ফেসবুকে আজকে সারাদিন ধরে আমার এই ভাই বোন, রাজনৈতিক সহযোদ্ধা, সহকর্মীরা গর্বের সহিত ছড়িয়ে বেড়াচ্ছেন। আপনাদের ওখান থেকে নেওয়া, এগুলো দেখিয়ে তারপরে আমরা কথায় আসছি। এর ভেতরে আপনারা প্লিজ ভিডিওগুলো এবং পত্রিকা কাটিংগুলো দেখুন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন, কারণ আমাদের চেয়ে ওই আমাদের বিরোধীদের সাবস্ক্রাইবার 1000 গুণ বেশি, হয়রাস যেখানে আমাদেরকে সাবস্ক্রাইব আপনারাই করেন না, যারা আমাদের মতো দালাল তারাই আমাদের সাবস্ক্রাইব করেন না, তারা যারা বিরোধীকে সাবস্ক্রাইব করে রাখছেন, তাদের ভিউ বাড়াচ্ছেন, আমাদের টানা। সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলো দেখুন, এরপরে কথায় আসছি। You said people are saying why it takes so much time. There are also people who said stay 5 years, stay 10 years, stay 50 years. So the people are saying all kinds of things. You stay. Why election? Who needs an election? Okay, but those are people who don't believe in democracy. Absolutely. The people who believe in democracy say, why can't we have elections sooner? What is the delay? It's not about democracy when they say that. They talk about the good governance. Okay. তো ভাইজানরা, আপনার ভিডিওটি দেখলেন, যেটা ডাক্তার ইউনূস সাহেব জিও টিভিতে একটা ইন্টারভিউ, পত্রিকার কাটিং গুলো দেখলেন, যেগুলো আমরা এখন আজকে সারাদিন ভরে খুব যত্নের সহকারে ছড়াচ্ছি। যা হা 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 হা, ইউনূস কাকা বলেছেন আমাদের যে কোনো সময় আমরা বৈধ হয়ে যাব। আমার কথা হচ্ছে যে ইউনূসের অর্ডারে কি আমরা কখনো অবৈধ ছিলাম? আমরা তো ঠেঙ্গা ছিলাম। আমরা কি ওর অর্ডার মানছিলাম? মানি নাই। আর যদি মানিয়া থাকি, তাহলে এই যে ভিডিওতে দেখলেন আপনি, যে আমাদের কর্মীরা জেলে যাচ্ছে, যারা মিছিল করে পুলিশের মবের শিকার হচ্ছে, ঘর বাড়ি ভাঙছে এই 1 বছর যাবত, তারা কি সব কি অদক্ষ, অশিক্ষিত? তারা না বুঝেই আন্দোলন সংগ্রাম করছে। আমরা ইউনূসের কোনো কথা মানি নাই। ইউনূস আমাদেরকে যে ব্যান করছে বলছে, সেটাই আমরা মানি নাই। শেখে আমাদের খোলার, আমাদের কার্যক্রম খোলার শেখে। আমরা তো
সারা বছর 24 ঘন্টায় 24 ঘন্টা 7 দিনে 7 দিন 365 দিনই আমরা ওপেন। আমাদের ব্যান করলি কখন? আর তুই বললি কি আমরা ব্যান্ড, আর তুই বললেই আমরা সচল হবো? এটা কোনো কথা হইলো? আর এই কথা আপনারা আমরা কিভাবে আবার পত্রিকার এই কাটিং নিয়ে নিয়ে খুব মজা করে দিচ্ছি, আহা কাকা আমাদেরকে ছেড়ে দিয়েছে, আমরা আন্দোলনে যাব। এই বুদ্ধিলে আওয়ামী লীগ করেন আপনারা, এই বুদ্ধি। ইউনূস কাকার ভাষণটা একটু ভালো করে শুনছেন? যদি ইংলিশে না বুঝেন প্লিজ দয়া করে, কারণ অনেক আমার মতন এরকম অবুঝ, ইংলিশ বুঝি না আমার মতো এরকম অনেক হাজার হাজার লোক আছেন, তারা হয়তো না বুঝতে পারেন। বাংলা পত্রিকাটা পড়েন, যদি বাংলা পত্রিকা না বুঝে তাহলে আমি কি বলি একটু শুনেন। ওনাকে সাংবাদিক যখন জিজ্ঞেস করছেন যে আপনি ইন্টিম সরকার 1 বছর ধরে আছেন, এই সে, আপনি কি, উনি কি বলছেন জানেন? যে জনগণ তো আমাদেরকে 5 বছর চায়, 10 বছর চায়। এটা ছিল ওনার প্রথম কথা। দ্বিতীয়, যখন আওয়ামী লীগের কথাটা উঠছে তখন উনি কি বললেন? যে না আসলে এটা তো আমরা ব্যান করি নাই, আওয়ামী লীগ দল হিসেবে আওয়ামী লীগ আছে, ওদের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত আছে। যখন জিজ্ঞাসা নির্বাচনের কথা, বলছে ওইটা তো নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিবে, যারা নির্বাচন করতে পারবে কি পারবে না। এবং তবে আওয়ামী লীগের যারা আছে লোকজন, তারা এসে ভোট দিতে পারবে, তবে নৌকা প্রতীক থাকবে না। কিছু বুঝলেন? যে আওয়ামী লীগ আছে, ওকে আমি মানিয়ে নিলাম, আওয়ামী লীগ আছে, ঠিক আছে, নির্বাচন কমিশন জানাবে আওয়ামী লীগ কি করবে, নির্বাচনে খারাবে কি খারাবে না, ভোট আওয়ামী লীগের লোকজন দিতে পারবে, কিন্তু নৌকা প্রতীক থাকবে না। তার মানে বুঝলেন তো, আপনার প্রতীকও নাই, আপনিও নাই, আপনার কিছুই নাই। আর আপনারা এখন আমাদেরকে ছেড়ে দিবে, এই খুশিতে আপনারা নাচ শুরু করে দিয়েছেন। এই জন্যই বলি আপনাদের মাথায় ভাই কি আছে কিছুই বুঝি না। এই যে হাজার হাজার লাখ লাখ ছেলে পেলে আজকে জেলে আছে, গত 1 বছর রাস্তায় রাস্তায় মিছিল কইরা, শেখ হাসিনার জন্মদিন পালন করতে যায় ধরা খাইছে, 15ই আগস্ট পালন করতে যায় ধরা খাইছে। এই সমস্ত ছেলেগুলো যে ধরা খাইছে, এদের দুঃখ কষ্ট না ভাইবে আপনারা ইউনূস ভাই কি বলছেন তা। আবার ইউনূস সাহেব কি বলেছেন আরেকটা জিনিস খেয়াল করেন, আওয়ামী লীগের লাখ লাখ কর্মী আছে, এটা আমি বিশ্বাস করি না। কিন্তু আমার কাছে যদি জিজ্ঞেস করেন, আমি বলে যে ভাই কোটির উপরে আছে। আওয়ামী লীগের সবচেয়ে বিরোধী যারা, বিএনপি, জামাত, এনসিপিরও জিগান, এরাও বলে না কোটির উপরে সমর্থক আছে। আর ইউনূস বললো লাখখানিক আছে কিনা ওনার সন্দেহ। তা আমার মনে হয় ইউনূস সাহেব ঠিকই বলেছে, কারণ লাখখানিক থাকলে তো আমাদের মধ্যে এই লাখখানিকও যদি থাকতো, তাদের মাথায় তো এই কথা ঢুকতো যে ইউনূস তুই ব্যান্ড করার আমাদের কে, তোরে কি আমরা ইউনূসরে কেউ ওই যে পোলায় পোলায় করে, যে ইউনূসরে কেউ করে, আমরা কেউ কি করে ইউনূস চারে, যে ইউনূস চা ব্যান্ড করলেই কি আর না করলেই কি, হে খোলার আমাদের কে, আমরা তো অলওয়েজ খোলা, আমরা তো 24/7ই ওপেন। আওয়ামী লীগ তো ব্যান্ড করায় এই দুনিয়াতে কারো পক্ষে সম্ভব না। তাইলে এরপরও আপনার আনন্দিত, ইউনূস কাকা বলছে, এগুলো বাদ দেন। ইউনূস কাকা যে বলছে যে লাখের লাখ আছে কিনা সন্দেহ, সেটা একটা করে, কারণ লাখ আছে কিনা সন্দেহ করছে আওয়ামী লীগের পক্ষে যারা কথা বলে তাদেরকে আপনারা সাবস্ক্রাইব বা তাদেরকে লাইক কমেন্টসে যান না, তাদের বক্তব্য শেয়ার দেন না। আপনি শেয়ার দেন ওই যারা আওয়ামী লীগের সারাদিন ডট ডট মারে তাদের গুলা, তারা একটা ভিডিও চালে ঘন্টায় 3 মিলিয়ন 5 মিলিয়ন পার করে দেয়। আপনাদের মতন লোক যারা সারাক্ষণ যে আওয়ামী লীগ আওয়ামী লীগ, কিন্তু ওই আপনারা কি জানেন, আপনারা মনে করেন যে আপনারা রাজকারাইতে ঘুমাইলেন, আর কালকে সকালে উঠে দেখলেন যে শেখ হাসিনা ক্ষমতায় বয়ে গেছে, আপনি রাস্তায় বেরিয়ে আবার সেই দোকানের সামনে যে কিরে কেমন আছিস, ভালো তো, 2টা চা দে, পয়সা পরে নিস, এগুলা ছাড়া আপনাদের মাথায় আর কিছু নাই, যার কারণে আপনারা এই অবস্থা। ইউনূস তুই কে? সবচেয়ে বড় কথা, ইউনূস তুই ভিসা লাগাই আলো, কারণ তোর সময় কম, তুই আমাকে করে ব্যান করলি না কি করলি, এইটা দেখার সময় আমগো নাই। মাইরা তোর হাড্ডি গুড্ডি, আর তুই যদি থাকস তুই যমুনার ভিতরেই তোর সবগুলার দাফন দিয়া দেব, এটার কোনো বিকল্প নাই। সুতরাং জয় বাংলা বলে আগেবার ওইসব ইউনূস কাকুর কথায় আপনারা বিশ্বাস যাইয়েন না। বহুত কথাই কয়, হালা যেটা কয় সেটা কামে করে না, হে যেটা কইব মনে রাখবেন যে সেটাই আপনার সোগামারা সারা। সুতরাং জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।